আসলে কি ঘটনা ঘটেছিল আপনি একটু আমাকে বলেন। ঘটনা হচ্ছে যেদিন আপনারা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে, তার আগের দিন রাতে 10টার দিকে আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না। তার আগেও 2-3 দিন আগেও গলায় দড়ি দিচ্ছে, হাত কাটছে রিয়াকে যেন আমি না ছাড়ি। তারপরে হচ্ছে সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই। তারপরে হচ্ছে তার বাচ্চাদেরকে আমি দেখি, এগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে। তারপর ওই দিন ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি, তার আগের দিন রাতে হচ্ছে সে 10টার দিকে আমাকে একটা মেসেজ করে, তখন আমি মেসেজটা সিন করতে পারি না, আমি একটু ফোনে বিজি ছিলাম। পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি, ফোনে আর পাচ্ছি না, সে আর লাইনে না। পরে আমি রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো। ও ঘন্টাখানিক পরেই অফিসে যেয়ে আর খুঁজাখুঁজি করে, তার লোকজন পায় না। অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি, আমি কি করবো, আমি কি আসবো? পরে বলে কি আসো। তখন আমি আমার একটা গার্জিয়ানকে আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি, যেহেতু তার নামে আমার মামলা করা, কয়েকবার মার্ডারের হুমকি দিয়েছে, সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না। পরে রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো? আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে এসেছি, কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না। হাতে জিল টিল দিয়ে ওর লোকজন খুঁজে, ওকে পাওয়াই যাচ্ছে না, ফজর আজান পর্যন্ত আমরা খুঁজেছি। পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি। সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন ওই জায়গাটার নাম, ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে, রাতে যে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে, এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায়, আমি কষ্ট পেয়েছি, আর কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে। সকালে সে ঘুমের ওষুধ খায় 4টা, এটা তো আমরা পরে জানতে পারি। পরে ওই লোক নাকি 11টার সময় ডেকে আর উঠাতে পারে না, পরে হসপিটালে, কারণ সে একটা পাবলিক ফিগার, তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায়ভার নিবে, সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয়। সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়, এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই। যে আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করাই সে তো ঘুমাচ্ছে, কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি, তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি। ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ওই ভিডিওটা করে যে কোলে আর পায়, এটা না আমি জানি না, সত্যি আমি জানি না। এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলা তার ওয়াইফ, তারা শীঘ্রই একটা কাগজ করবে, বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি। আমার মামলাটা সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন এটাই তো আমরা দেখাবো। আমি এমনি হেসে অসুস্থ হোক। ওখান থেকে রিয়া ফোন দিল বেটার লাইফে ভর্তি করবে। কিছু সময়ের ভেতরে এই আলমের হুশ, আধা ঘন্টার ভিতর হুশ চলে এসছে, সে বিরিয়ানি খাবে। পরে আমি আবার খাওয়াই দিচ্ছি রিয়ারে আর ওরে, ওরা ওই পাশে বসে, আমি এই পাশ দিয়ে খাইয়ে টাইয়ে দিচ্ছি। হুট করে বলছে আমরা কক্সবাজার যাব। তখন আমি বলছি আমি যাব না। দুই ওয়াইফকে নিয়ে এক জায়গায়, এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে। খাক 4টা খাক 5টা খাক খেয়েছে তো। আমি যখন বলি আমি যাব না, ওরা আমাকে জোরপূর্বক, কোনো কাপড় চোপড় না, আমি কিন্তু নাইট ড্রেস পরা ছিলাম, মানে বাসায় আমি যে পোশাকে ছিলাম জাস্ট একটা ওড়না নিয়ে ওর অফিসে চলে আসে, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। পরে আমি বলছি কোনো ড্রেস নাই কিছু নাই, ওই পথেই চলে যাব, যে যা হোক আমরা কিনবো। পরে আমরা যাই, খুব ভালো সময় আমরা যাই, ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল। রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো, সমস্যা নেই, তোদেরকে বিয়ে পড়াই দেবো। কক্সবাজার যাওয়ার পরে ভালোই, আমার কয়েকটা আপনাদের আগে আমি বলেছিলাম যে সে রিয়ামনির সামনে না পেছনে আমাকে ভালোবাসে, তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের, এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো, এইভাবে কিছু ভিডিও মানুষকে দেখাবে। তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় পার করতে করতে ওই যে আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি ইন্টারভিউ, ওইটা বারবার আলমকে দেখায় আর উত্তেজিত করে আমাকে মার খাওয়ায়, বুঝতে পেরেছেন? এক পর্যায়ে আমি মারের ভয়, আমি দৌড়ায় পালাতে যাই, আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায়, নিয়ে আমাকে জোরপূর্বক আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নেয় আমি যেন মামলাটা তুলে নিই, তা না হলে আর মার্ডার তো করতে পারছে না, কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি। অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো মার্ডার টাডার করে ফেলে, একটা ক্ষতি করে, তাহলে তো দায়ভার আলমের উপরেই যাবে। এই জন্য একটা স্ট্যাম্পে সই দিয়েছে, আমি তখন আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি। এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি আদৌ জানি না। আর আমার উপরে যে টর্চারিং, আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে, এফডিআর এর নমিনি হচ্ছে আলম, আমার অ্যাকাউন্টের নমিনি ওর 2 মেয়ে, আর এফডিআর এর নমিনি হচ্ছে আলম, হিরো আলম। আমি যখন এফডিআরটা করি তখন ও আমাকে নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, ওর আইডি কার্ডের সেটার স্ক্রিনশট আছে আমার কাছে, ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা।
প্রথমে বলে এফডিআরটা ওর নামে। আমি কি আপনারা এখন পর্যন্ত আমাকে দিচ্ছেন, আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর করবো, আগে সব ঠিক হোক। পরে ওইটা নমিনি, এটাই হচ্ছে রিয়ার জ্বলন। সেটা আমি বলতে চাচ্ছি না, সব কথাই কি আমি মিডিয়ায় বলবো। পরে হচ্ছে রিয়ামণি এতদিন দেখেন ভাই, আমি যদি আলমের পিছনে 10 টাকা খরচ করি, আমি কি আলমের সাথে নেচে ইনকাম করেছি? আলমের পারপাসে কি আমার কোনো টাকা ইনকাম আছে? না। কিন্তু রিয়ামণি আর আলম যে টাকাটা ইনকাম করেছে, রিয়ামণির অ্যাকাউন্টে যে ঢুকেছে, দুইজনেরই কিন্তু পরিশ্রম। এটাই হচ্ছে রিয়ামণির জ্বলন, যে আমি এতটাই ভালোবাসি। আমি যদি আজকে মরে যাই, টাকার মালিককে হিরো আলম, অবশ্যই হিরো আলম। আর ও তো জীবনে কিছুই করেনি। হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে, আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে, আলমের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না, সব কিন্তু ওর অ্যাকাউন্টে হয়। এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করায় আলমের কাছে খারাপ বানিয়েছে। এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে। বলছে এই কথা গাড়িতে, তুমি তো মিথিলার কথা বিশ্বাস করবে না, কারণ আমি তো মিথ্যা কথা বলি না, তুই তো মিথ্যা কথা বলিস। এইভাবে আমাকে নামিয়ে দেয়। আজকে বিকেলে, আমি আজকে সকালে এফডিআরটা ভাঙবো, ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। আজকে বিকেলে বিয়ে হবে, ওই কাগজপত্রে বিয়ে হওয়ার পর আমাকে বগুড়ায় পাঠিয়ে দেবে, মাঝে মধ্যে আলমকে পাঠাবে। বুঝতে পেরেছেন? আমি আলমের সব কথাই মেনে নিতাম। আমি বলেছিলাম যে তুমি আমাকে 1000 টাকার একটা পেপারস দাও, 1000 টাকা তুমি মিডিয়ায় বলে দাও। আমার কারণ কি ভাই, আমি তো তাকে ভালোবাসি, আমার তো লক্ষ লক্ষ, আমি তো তাকে ওই রিয়ামণির মতো 2 দিন অন্তর তো আমি ওই দেনমোহরের মামলা করতে যাব না। আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে তার প্রতি আমার কতটা ভালোবাসা। আমি যদি সে কোরআন শরীফ না ছুঁইতো, তা আমি কাগজও চাইতাম না, আমি ওইভাবেই সারা জীবন থাকতাম। কারণ আমি ইসলামিক শরিয়াত মতে, আমি তো আল্লাহর কাছে তো সেটা তো অবশ্যই, আমরা সবাই মুসলিম, ইসলামিক শরিয়াত মতে কিন্তু আমি তার ওয়াইফ। সেখানে মনে করেন আমার তো ভয় নেই, আমি তো অবৈধ কাজ করছি না। কিন্তু সে কোরআনটা ছোঁয়ার পরে আমার খুব মিথ্যা কথা বলেছে। সে যদি এমনি মিথ্যা কথা বলতো কোরআন না ছুঁয়ে, আমি সত্যি কোনোদিন আমি ওইভাবেই সংসার করে যেতাম। আমি তারপরে কোরআন ছোঁয়ার পরে আমি বলছি যে তুমি আমাকে 1000 টাকার একটা কাগজ দাও, দরকার হলে তুমি আমি ডিভোর্স করে দিও, কিন্তু আমার কাগজ দিতে হবে, সেটা সবাইকে জানিয়ে দিতে হবে। আমি কোনো লক্ষ লক্ষ টাকার তো আমি চাইনি যে তুমি আমাকে করো, কারণ আমি তার জন্য লক্ষ লক্ষ টাকা আমি এফডিআর করে রেখেছি। সেখানে সে আমার কয় টাকা দেবে, সে আমাকে কত টাকা কাবিন দেবে বলেন? এইটা আমার তার কাছে দাবি ছিল। কিন্তু রিয়ামণি থেকে হবে এটা তো আমি চাবো না, কারণ আমাদের সম্পর্কের সময় রিয়ামণি আর তার ডিভোর্স আপনাদেরকে আমি কাগজ দিয়েছি। সুমি আপুর সাথে রিয়ামণি আমাকে যে পরকীয়া নারী বলে, পরকীয়া নারী তো ও, কারণ সুমির সাথে এই 3-4 মাস হয়েছে ডিভোর্স হয়েছে। তাহলে তুই প্রেম করেছিস, তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস, বিয়ে তো অনেক পরে করেছিস, তখন তার বড় ওয়াইফ তো ছিল। এমনকি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয়, তখনও সুমি আপুর সাথে ডিভোর্স হয়নি, তার প্রথম ওয়াইফের সাথে। তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে। বুঝতে পেরেছেন? তাহলে পরকীয়া কে করেছে? তারপরে এই যে মে মাসের 26 তারিখে 24 সালে যে ওদের ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে বলে 3 মাসের ভিতরে মীমাংসা, কাগজ দেখাক। তারপরে 3 মাসের ভিতরে কি মীমাংসা করেছে সেটা পেপারস দেখাক। অনৈতিক কাজ করেছে না তারা? আর রিয়ামণির কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছেন? এগুলো কোনো ব্যাপারই না। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, রিয়ামণি আপনার গায়ে হাত তুলেছে কিনা? অবশ্যই তুলেছে। এবং সেটা কি গাড়িতে নাকি হিরো আলমের বাসায় এসে? ওটা হচ্ছে হোটেল রুমে। হোটেল রুমে? গাড়িতে কয়েকবার মারতে যেও মারেনি। মানে এটা কক্সবাজারে? হ্যাঁ হ্যাঁ, কক্সবাজারে। তাহলে কক্সবাজারের ঘটনাটা একটু কক্সবাজারে আপনারা ইতিমধ্যে আমি যে কথা বলি ভাই, প্রমাণ পেয়ে যান। কক্সবাজারের ছবি ইতিমধ্যে পেয়েছেন। আর হাজবেন্ড অসুস্থ থাকাকালীন ওয়াইফের যদি টেনশন, সে কখনো ভিডিও করতে পারে না, ছবি তুলতে পারে না, ফটোশুট হয় না। আমি যে হিরো আলমের বাবার সেবা করেছি 32 দিন, এটা আলম নিজের মুখে স্বীকার করেছে না? তা আমার কয়টা ফটোশুট আছে? কারণ আমি তো তাকে নিয়ে, আমি সকাল থেকে আমি সন্ধ্যার পরে গোসল করতে যেতাম। বাবার স্যালাইন শেষ হতো, তাকে ফ্রেশ করতাম, গা তাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি গোসল করতে যেতাম সন্ধ্যার পরে। 2 দিন আগেও আমরা দেখেছি রিয়ামণির সাথে কিন্তু আপনার একটা বোনের একটা সম্পর্ক গড়েছে। সে ওইটা শুনেন, তার এগুলো অভিনয় ছিল। আমি তো আপনারা ইতিমধ্যে, আমি খুব সহজ সরল একটা মেয়ে, আমি অল্পতে মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি। ওই জায়গা থেকে সে আলমের জীবন থেকে আমার প্রতি আলমের যে ভালোবাসা, আলমের ভালোবাসার থেকে আমার প্রতি তার বিশ্বাস,
সম্মানটা বেশি ছিল। হ্যাঁ, রিয়ামণিকে সে ভালোবাসে, কিন্তু সম্মান করে না, সেটা তো আপনারা জানেন। সম্মান যদি করতো, আমি কথা বলার আগে আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে?